দেখে নেব খেলার সময় শিরোনাম। অবশেষে হুঁশ ফিরল বিসিবির। আসিফের মন্তব্যের সঙ্গে বোর্ডের কোনো সম্পর্ক নেই। বাফুফের কাছে দুঃখ প্রকাশ বিসিবি সভাপতির সহযোগিতার মাধ্যমে এগিয়ে যাওয়ার আশা। বাংলাদেশের ক্রিকেটারদের প্রতি দেশের বাইরের ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহ বাড়াকে ইতিবাচক হিসেবে দেখছেন সাইফ। রোমাঞ্চিত আবুধাবি টি10 লিগ নিয়ে সাকিবের সঙ্গে সাক্ষাতের অপেক্ষা। খেলতে পারবো তত এক্সপিরিয়েন্স বাড়বে। বেশ কিছু প্লেয়ার আমাদের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে রেগুলার হচ্ছে, সো এটা আমাদের ক্রিকেটের জন্য অনেক ইম্পর্টেন্ট। এশিয়ান কাপ বাছাইয়ে ম্যাচে মিতুল মার্মার পরিবর্তে একাদশী শ্রাবণকে চান সাবেকরা। কড়া নিরাপত্তায় ক্লোজ ডোর অনুশীলন ভারত ও বাংলাদেশের। কাল প্রথমবারের মতো ঢাকায় শুরু হচ্ছে নারী কাবাডি বিশ্বকাপ। প্রস্তুত মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম। জমকালো আয়োজনে ট্রফি উন্মোচন প্রধান উপদেষ্টার। এবং রোনালদোকে ছাড়াই আর্মেনিয়ার বিপক্ষে গোল উৎসব পর্তুগালের। ফার্নান্দেস ও নেভেসের হ্যাট্রিকে নিশ্চিত বিশ্বকাপের টিকিট। রাতে গুরুত্বপূর্ণ ম্যাচে ইতালির প্রতিপক্ষ নরওয়ে। ফুটবল নিয়ে আসিফ আকবরের কড়া মন্তব্যে দুঃখ প্রকাশ করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। তার করা ওই মন্তব্যে পুরোপুরি ব্যক্তিগত এবং এর সঙ্গে ক্রিকেট বোর্ডের কোনো সম্পর্ক নেই বলেও দাবি করেছেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। দুই ফেডারেশনের মাঝে পারস্পরিক সম্মান, সহযোগিতা ও ঐক্যের মাধ্যমে এগিয়ে যাবার অঙ্গীকার করা হয় ওই চিঠিতে। ক্রিকেটের ডিসিপ্লিন খেলা, এটা আভিজাত্যের খেলা, এখানে অনেক নিয়ম কানুন আছে, রেকর্ডের খেলা। আর ফুটবলার হচ্ছে যদি থ্রো একজনের গায়ে আরেকজন লাগে সে মিথ্যা কথা বলছে আমার থ্রো, তাই না? শুরুটাই খারাপ। ক্রিকেট কনফারেন্সে এমন মন্তব্য করে তোপের মুখে পড়েছিলেন আসিফ আকবর। বিভক্তি তৈরি হয় দেশের শীর্ষস্থানীয় জনপ্রিয় দুই ফেডারেশনের মাঝে। ফুটবল আর ফুটবলারদের নিয়ে করা কটূক্তির জবাবে হার্ড লাইনে যায় বাফুফে। রাস্তায় প্রতিবাদ মিছিল আর বিসিবিকে কারণ ব্যাখ্যা চেয়ে চিঠি। 6 দিন পর যার জবাব দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। রোববার বাফুফেকে দুঃখ প্রকাশ করে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, যেখানে শুধু দুঃখ প্রকাশ করেই থামেনি বিসিবি, বরং আসিফ আকবরের করা মন্তব্যের দায়ভার নিতে অস্বীকৃতি জানিয়েছে তারা। বিসিবির পাঠানো চিঠিতে দাবি করা হয় আসিফ আকবরের করা মন্তব্য পরিচালক হিসেবে নয়, বরং কাউন্সিলর হিসেবে করা হয়েছে। নিজ জেলায় ক্রিকেট কাঠামো ও ফুটবল নীতি নির্ধারকদের সঙ্গে চলতি দ্বন্দ্বের কারণেই এমন ক্ষোভ প্রকাশ বলে উল্লেখ করা হয় সেখানে। একই চিঠিতে দাবি করা হয় ব্যক্তি আসিফের বক্তব্য দেশের ক্রিকেট বোর্ডের ভাবনাকে প্রতিফলিত করে না, বরং দুই ফেডারেশনের মাঝে পারস্পরিক সম্মান, সহযোগিতা আর ঐক্যের মাধ্যমে এগিয়ে যাবার প্রত্যাশা ব্যক্ত করেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম। আসিফ আকবরের মন্তব্যের পর এবারই প্রথম আনুষ্ঠানিক ব্যাখ্যা দিল ক্রিকেট বোর্ড। বিসিবির দুঃখ প্রকাশে দুই বোর্ডের মাঝে সম্পর্কের শীতলতা একটু হলেও কমবে। তবে আসিফ আকবরের মতো ক্রিকেট নীতি নির্ধারকদের আরও সতর্ক থাকতে হবে সামনের দিনে। দুই ফেডারেশনের মাঝে দ্বন্দ্ব যে দেশের ক্রীড়াঙ্গনের জন্য মঙ্গলজনক নয় তা বুঝতে হবে সংশ্লিষ্ট সকলেরই। সাব্বির মিথুন, সময় সংবাদ। প্রথমবারের মতো দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলতে যাচ্ছেন সাইফ হাসান। আবুধাবি টি10 লিগের জন্য আয়ারল্যান্ডের বিপক্ষে টি20 সিরিজের আগ পর্যন্ত তাকে অনাপত্তিপত্র দিয়েছে বিসিবি। এই টুর্নামেন্ট দিয়ে নিজেকে প্রস্তুত করতে চান সাইফ। একই টুর্নামেন্টে ডাক পাওয়া সাকিব আল হাসানের সঙ্গে দেখা করা নিয়েও রোমাঞ্চিত তিনি। এদিকে বিশ্বের ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর বাংলাদেশি ক্রিকেটারদের প্রতি আগ্রহ বাড়াকে দেশের ক্রিকেটের জন্যই ইতিবাচক হিসেবে মনে করছেন সাইফ। বর্তমানে বাংলাদেশ ক্রিকেটে আলোচিত নাম সাইফ হাসান। 22 গজে তার ব্যাটিং নিয়ন্ত্রণ আর নিখুঁত শটে সবার থেকে নিজেকে আলাদা করেছেন এই টপ অর্ডার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাদা বলে পারফরমেন্স দেখিয়ে সবার নজর কেড়েছেন সাইফ। লাল সবুজ জার্সিতে আলো কেড়ে নেয়া সাইফ হাসান এবার নতুন এক অভিজ্ঞতার সম্মুখীন হতে যাচ্ছেন। আবুধাবি টি10 লিগ দিয়ে দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে অভিষেক হতে যাচ্ছে তার। যদিও পুরো টুর্নামেন্ট খেলতে পারবেন না সাইফ। আয়ারল্যান্ডের বিপক্ষে টি20 সিরিজের আগ পর্যন্ত তাকে এনওসি দিয়েছে বিসিবি। আয়ারল্যান্ড সিরিজের আগে এই টুর্নামেন্ট দিয়ে নিজেকে প্রস্তুত করতে চান সাইফ। একই টুর্নামেন্টে দেখা যাবে সাকিব আল হাসানকে। তার সঙ্গে দেখা করা নিয়েও রোমাঞ্চিত তিনি। আয়ারল্যান্ড সিরিজের আগে নর্মালি ফুল
ফুল টুর্নামেন্ট খেলতে পারবো না, বাট হাফ এনওসি দিয়েছে, সো ভেরি থ্যাঙ্কফুল। ভালো একটা প্র্যাকটিস হবে আমার জন্য আয়ারল্যান্ড সিরিজের আগে। তাসকিন ভাইও গিয়েছে, রিশাদ বিগ ব্যাশ খেলবে, সো এটা আমাদের জন্য আসলে অনেক অবশ্যই হেল্প। খেলতে পারবো তত এক্সপিরিয়েন্স বাড়বে, আর নিজের প্রসেসটা ঠিক রাখার চেষ্টা করব। কষ্ট করলে অবশ্যই আল্লাহ দিবেই। সাইফ ছাড়াও আবুধাবি টি10 লিগে দল পেয়েছেন নাহিদ রানা। আয়ারল্যান্ডের বিপক্ষে ঢাকা টেস্টে থাকার কারণে এনওসি পাননি এই পেসার। এছাড়া টি10 লিগে দল পেয়েছেন তাসকিন আহমেদও। বিশ্বের ফ্র্যাঞ্চাইজিগুলোর বাংলাদেশি ক্রিকেটারদের প্রতি আগ্রহ বাড়াকে দেশের ক্রিকেটের জন্য ইতিবাচক মনে করছেন সাইফ। এতে অ্যাওয়ে সিরিজে ক্রিকেটাররা বাড়তি আত্মবিশ্বাস পায় বলে মনে করেন তিনি। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট আসলে অনেক ইম্পর্টেন্ট আমাদের খেলার জন্য। আপনি দেখতে পারেন আফগানিস্তান টিমে সবাই অনেক এস্টাবলিশ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে। সো আমার মনে হয় এখন বেশ কিছু প্লেয়ার আমাদের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে রেগুলার হচ্ছে। সো এটা আমাদের ক্রিকেটের জন্য অনেক ইম্পর্টেন্ট। আমরা বিভিন্ন কালচারে যখন খেলবো, যখন আমরা আমাদের স্বাভাবিক অবস্থায় এনজয় করতে পারবো মাঝখানে ক্রিকেটটা ওরকম যদি খেলতে পারি, তখন আউটপুট আসাটা অনেক ইজি। অনূর্ধ্ব 19 দল থেকে জাতীয় দল লম্বা এই সফরে অনেক কোচের তালিম নিয়েছেন সাইফ। তাদের থেকে অনেক ভুল ত্রুটি শুধরে নিয়েছেন এই ব্যাটার। তবে নিজেকে নিজের কোচের ভূমিকায় রাখাকেই সেরা উপায় মনে করেন সাইফ। সবাই হেল্প করেছে আমার মনে হয়। যেখানে ছিলাম ক্যাম্পে, বিসিবির ক্যাম্পে যখনই যেখানে ছিলাম, বাবুল স্যারের সাথে আলাদা, ডোমেস্টিক টিমে সোহেল স্যারের সাথে ছিলাম, আলাদা মাস্কোতে প্র্যাকটিস করছি সালাউদ্দিন স্যারের সাথেও অনেক দিন। সো আমার মনে হয় যেখানে গেছি চেষ্টা করছি মানে নিজেকে ডেভেলপ করার, যেখানেই ফোকাস মানে যেখানেই সুযোগ পাই ডেভেলপ করার চেষ্টা করতেছি। আসলে নিজের কোচ নিজে হওয়া খুব ইম্পর্টেন্ট, নিজের খেলাটা নিজেই খেলতে হবে। 23 নভেম্বর পর্যন্ত এনওসি পাওয়ায় আয়ারল্যান্ডের বিপক্ষে টি20 সিরিজের আগেই দেশে ফিরবেন সাইফ হাসান। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। এবারে দেশের ফুটবল। ভারতের বিপক্ষে মিতুল মার্মার পরিবর্তে একাদশে মেহেদী হাসান শ্রাবণকে দেখতে চান জাতীয় দলের সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি। জাতীয় দলের জন্য শ্রাবণকে আগে থেকেই প্রস্তুত করার প্রয়োজন ছিল বলে মন্তব্য করেন সাবেক এই ফুটবলার। এদিকে কড়া নিরাপত্তায় বাংলাদেশে আসার দ্বিতীয় দিনে ক্লোজড ডোর অনুশীলন করেছে টিম ইন্ডিয়া। একইভাবে ক্লোজ ডোরে অনুশীলন করেছে হামজা, সমিত, জামালরাও। কঠোর নিরাপত্তায় ক্লোজ ডোর অনুশীলন শেষে টিম হোটেলে প্রবেশ করেছে ভারত ফুটবল দল। সবার শুরুতেই টিম বাস থেকে তাড়াহুড়ো করে নামলেন রায়ান উইলিয়ামস। বাংলাদেশের মিডিয়াকে যেন এড়িয়ে যাওয়ার চেষ্টা তার। শোনা যাচ্ছে ভারতের পাসপোর্ট পেলেও ফুটবল অস্ট্রেলিয়া ও ফিফা থেকে ছাড়পত্র পাননি তিনি, তাই দোলাচলে আছে তার বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলা নিয়ে। ভারতে অনুশীলন ভেন্যু নিয়ে বাংলাদেশ দলকে বিড়ম্বনায় ফেলেছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। টিম ইন্ডিয়া পড়েনি তেমন কোনো পরিস্থিতিতে, তবুও বাফুফের দেওয়া অনুশীলন ভেন্যু নিয়ে আক্ষেপ আছে টিম ইন্ডিয়ার। বাংলাদেশে আসার পরদিনই জাতীয় স্টেডিয়াম ঢাকায় অনুশীলন করতে চেয়েছিল ভারত। এদিন ক্লোজ ডোর অনুশীলন করেছে বাংলাদেশ ফুটবল দলও। শেষ ম্যাচে জয় না পাওয়ার আক্ষেপ কাটিয়ে ভারতের বিপক্ষে লড়াইয়ের জন্য প্রস্তুত হচ্ছেন হামজা, সমিতরা। এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচগুলোতে গোলরক্ষক মিতুল মার্মার পারফরমেন্স ছিল না আপ টু দ্য মার্ক, তাই ভারতের বিপক্ষে মেহেদী হাসান শ্রাবণকে দলে দেখতে চান জাতীয় দলের সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি। এশিয়ান কাপ কোয়ালিফাই ম্যাচে আপনার যতগুলি গোল কনসিড করেছেন ম্যাক্সিমাম গোলের পিছনে কিন্তু মিতুল মার্মার একটা বড় ল্যাকিং ছিল। সুতরাং সেই জায়গা থেকে শ্রাবণ অবশ্যই কিছু না কিছু ডিজার্ভ করে, এবং যেহেতু আপনার সেকেন্ড কিপার, থার্ড কিপার আছে, তাহলে তাদেরকে স্কোয়াডে রেখেছেন কেন? তাদেরকে আপনার ফার্স্ট কিপার যখন ফল্ট করবে তাদেরকে সুযোগ দিবেন। আমি মনে করি যে মিতুল মার্মা যে এই মুহূর্তে যে পারফরমেন্স, তার কনফিডেন্ট ডাউন হয়েছে। এখানে আমি মনে করি শ্রাবণ বা সুজন যেই আছে তাদেরকে সুযোগ দেওয়া উচিত। বড় ম্যাচের জন্য শ্রাবণকে আগে থেকেই প্রস্তুত করা প্রয়োজন ছিল বলে মন্তব্য করেন সাবেক এই ফুটবলার। খুব বেশি অভিজ্ঞতা না থাকলেও মিতুল মার্মার অফ ফর্মে শ্রাবণই এখন একমাত্র ভরসা। হঠাৎ করে শ্রাবণকে এই বিগ ম্যাচ নেপালে, এই ইন্ডিয়ার ম্যাচে আপনি যখন স্টার্টিং 11-এ দিবেন, তখনও তার ভিতরে কিন্তু কিছু না কিছু শেকিনেস থাকবে। সুতরাং আপনি যদি তাকে প্রিপারেশন রাখতেন, এটা মনে হয় যে দলের জন্য ভালো হতো। এদিকে ভারতের বিপক্ষে জয় পেতে হাবিয়ার কাবরেরার কৌশল ও একাদশ নির্বাচনে পরিবর্তন আনারও প্রয়োজন বলে মনে করেন সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। প্রথমবারের মতো ঢাকায় শুরু হচ্ছে নারী কাবাডি বিশ্বকাপ। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বসবে 11 দেশের এই টুর্নামেন্ট। এই উপলক্ষে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় জমকালো আয়োজনে হয়ে গেল নারী বিশ্বকাপের ট্রফি উন্মোচন। এ সময় আরও উপস্থিত ছিলেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, ইন্টারন্যাশনাল কাবাডি ফেডারেশনের সভাপতি বিনোদ কুমার তিওয়ারি সহ অংশ নেয়া দেশের খেলোয়াড়রাও। সোমবার বেলা 3টায় উগান্ডার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ।
সফল আয়োজনের আশা কাবাডি ফেডারেশনের। অগ্রহায়ণের শুরুতে প্রকৃতিতে শীতের আমেজ, এর মাঝেই ক্রীড়াঙ্গনে উত্তাপ ছড়াবে নারীদের কাবাডি বিশ্বকাপ। প্রথমবারের মতো এমন আসরের আয়োজক হয়েছে কাবাডি ফেডারেশন। ঢাকায় স্মরণীয় ও ঐতিহাসিক আয়োজনের মাধ্যমে নতুন মাইল ফলক স্পর্শ করার লক্ষ্য ফেডারেশনের। অন্তর্বর্তী সরকারের তারুণ্যের উৎসব উদযাপনের অংশ হিসেবে আয়োজন করা হচ্ছে এই বিশ্বকাপ। আসর সামনে রেখে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় নারী বিশ্বকাপের ট্রফি উন্মোচন করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস ট্রফি উন্মোচন করেন। আয়োজনে আরও উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সহ অংশ নেয়া দলের অধিনায়করা। এবার ঘরের মাঠে বাংলাদেশ দলের সামনে আছে পদক জয়ের হাতছানি। এবছর মার্চে ইরানে অনুষ্ঠিত ষষ্ঠ এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপে ঐতিহাসিক ব্রোঞ্জ পদক জয়ের পর থেকেই নারীরা বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিচ্ছে। সে পারফরমেন্সকে ছাড়িয়ে যেতে চান নারী দলের অধিনায়ক রূপালী আক্তার। আগের চেয়ে ফিটনেস, কৌশলগত দিক ও দলীয় সমন্বয়ে বেশ এগিয়ে থাকায় লাল সবুজের প্রতিনিধিদের নিয়ে আশাবাদী বাংলাদেশের প্রধান কোচ আরদুজ্জামান মুন্সি। আসরে এ গ্রুপে বাংলাদেশ লড়বে ভারত, থাইল্যান্ড, উগান্ডা ও জার্মানির বিপক্ষে। বি গ্রুপে রয়েছে ইরান, নেপাল, চাইনিজ তাইপে, পোল্যান্ড, কেনিয়া ও জাঞ্জিবার। প্রতি গ্রুপের শীর্ষ 2 দল নিয়ে 23 নভেম্বর সেমিফাইনাল হবে। বিশ্বকাপের ফাইনাল হবে 24 নভেম্বর। 2012 সালের মার্চে প্রথম আসর হয়েছিল ভারতের পাটনায়। সেবার ভারত ফাইনালে ইরানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। 16 দেশ 4 গ্রুপে ভাগ হয়ে প্রথম আসরে অংশ নিয়েছিল। বাংলাদেশ সি গ্রুপে অপরাজিত থেকে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছিল সেবার। যদিও জাপানের কাছে হেরে শেষ হয়েছিল বাংলাদেশের বিশ্বকাপ অভিযান। আসরে লাল সবুজরা ছিল শেষ পর্যন্ত 5ম স্থানে। পারভিন আক্তার, সময় সংবাদ। শিক্ষাঙ্গনে খেলাধুলা ও সংস্কৃতি বাধ্যতামূলক করার দাবি জানিয়েছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও বিএনপির ঢাকা মহানগরের আহ্বায়ক আমিনুল হক। রোববার রাজধানীর পল্লবীতে জিয়া মহিলা কলেজের নবীনবরণ অনুষ্ঠানে গিয়ে এমন মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে শুধু নবীনদের বরণ নয়, কলেজের কৃতি শিক্ষার্থীদেরও সম্মাননা প্রদান করেন আমিনুল হক। তার সঙ্গে উপস্থিত ছিলেন অভিভাবক ও স্থানীয় বিএনপির নেতৃবৃন্দরা। যেখানে শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা কতটা প্রয়োজন বক্তব্যে তার গুরুত্ব তুলে ধরেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল। বিনামূল্যে স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণের প্রয়োজন, সেটা তোমরাও জানো, কিন্তু আমাদের খেলার মাঠের আমাদের সেই ছাত্রী জাতীয় শিক্ষাক্রমে 4র্থ শ্রেণী থেকে খেলাধুলাকে বাধ্যতামূলক করা হবে এবং সেই খেলাধুলার মাধ্যমে আমি যেটি বলছিলাম যে সুস্থভাবে আমরা আমাদের সন্তানদেরকে গড়ে তুলতে চাই। আমরা মাদক মুক্ত সমাজ গড়ার জন্য আমাদের তরুণ সমাজ, যুব সমাজকে খেলার মাঠে আকৃষ্ট করে খেলাধুলার মাধ্যমে আমরা প্রতিটি সমাজকে মাদক মুক্ত করতে চাই। ডাক্তার, ইঞ্জিনিয়ারের পাশাপাশি আমরা ভবিষ্যতে খেলাকেও একটি পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। সেই বিষয় নিয়ে ইতিমধ্যে আমরা কার্যক্রম শুরু করেছি। এবারে ফিফা বিশ্বকাপ বাছাই পর্বের খবর। 2026 বিশ্বকাপ নিশ্চিত করল পর্তুগাল। বাছাই পর্বে নিজেদের শেষ ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়াই আর্মেনিয়াকে উড়িয়ে দিল সেলেকাও শিবির। ঘরের মাঠে আর্মেনিয়াকে 9-1 গোলে হারালো তারা। জোড়া হ্যাট্রিক করেছেন ব্রুনো ফার্নান্দেস এবং ওয়াও নেভাস। টানা 2 ম্যাচে হোঁচট, বিশ্বকাপ খেলা নিয়ে অনিশ্চয়তা। লাল কার্ড দেখে নেই 6 বিশ্বকাপ খেলতে যাওয়া ক্রিস্টিয়ানো রোনালদো। বিশ্বকাপ নিশ্চিত হলেও দলের সবচেয়ে বড় তারকা প্রথম ম্যাচ খেলতে পারবেন কিনা জানা নেই। এক ঝাঁক অনিশ্চয়তার যদি কিন্তুতে ভর করে আর্মেনিয়াকে আতিথ্য দেয় পর্তুগাল। পোর্তোর দ্রাগাও স্টেডিয়ামে ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়াই একাদশ সাজান রবার্তো মার্তিনেজ। যদিও ম্যাচে CR7-এর অনুপস্থিতি বুঝতেই দেননি সতীর্থরা। উল্টো ফলাফল দেখে হয়তো কপাল চাপড়াচ্ছেন ক্রিস্টিয়ানো। জোড়া হ্যাট্রিকের ম্যাচে থাকতে পারলে যে গোল সংখ্যাটা বাড়তে পারত তারও। 9-1 গোলে আর্মেনিয়ানদের উড়িয়ে দিয়েছে পর্তুগাল। শুধু তাই নয়, এ জয়ে বিশ্বকাপের মূল পর্বের টিকিটও নিশ্চিত করল সেলেকাওরা। ম্যাচে এগিয়ে যেতে পর্তুগালের সময় লাগে 7 মিনিট। গোল করে দলকে লিড এনে দেন ভেইগা। আগের 2 ম্যাচের দুঃখ ভুলতেই যেন উদযাপনে একটু বেশি খেপাটে ছিলেন এই ফরওয়ার্ড। কিন্তু 11 মিনিটের মাথায় পুরো স্টেডিয়ামকে স্তব্ধ করে দেয় আর্মেনিয়া। 18 মিনিটে গোলটি শোধ করে দেয় অতিথিরা। বিশ্বকাপ স্বপ্ন ফিকে হওয়ার শঙ্কা দেখা দেয় সেলেকাও শিবিরে।
কিন্তু ভীমরুলের চাকে ঢিল ছুড়লে তার পরিণাম যে ভালো হয় না তা ভুলে গিয়েছিল আর্মেনিয়া। এরপর যা হওয়ার কথা ছিল তাই হলো। প্রতিপক্ষকে ছিঁড়ে খুঁড়ে খেয়ে ফেলল পর্তুগিজরা। গুনে গুনে আরো 2 হালে গোল দিল আর্মেনিয়ার জালে। শেষ সময়টা যেন ছেড়ে দেমা কেঁদে বাঁচি অবস্থা হয়ে গিয়েছিল সফরকারীদের, কিন্তু দয়া মায়া দেখায়নি মার্তিনেজ বাহিনী। লুক্সেমবার্গের বিপক্ষে ইউরোর বাছাই পর্বে 9-0 গোলের জয়টাই পর্তুগালের ইতিহাসের সবচেয়ে বড় জয়। এবার বিশ্বকাপ বাছাই পর্বের 9-1 জায়গা করে নিল দ্বিতীয় অবস্থানে। এই ম্যাচে জোড়া হ্যাট্রিক করেছেন ব্রুনো ফার্নান্দেজ এবং হুয়াও নাভাস। বাকি 2 গোল করেছেন গনসালো রামোস এবং ফ্রান্সিসকো কনসেকাও। পুরো ম্যাচে যেভাবে ছড়ি ঘুরিয়েছে পর্তুগিজরা, তাতে স্কোর লাইন বড় হতে পারত আরও। 75% বল নিজেদের পায়ে রেখে গোলের জন্য শট নেয় 34টি, যার 15টাই ছিল অন টার্গেট। বিপরীতে আর্মেনিয়ার শট 4টা। এই আর্মেনিয়াকে 5-0 গোলে হারিয়েই বাছাই পর্ব মিশন শুরু করেছিল উয়েফা নেশনস লিগ জয়ী দলটা। সেই দলকে উড়িয়ে দিয়েই মিলল এবার বিশ্বকাপের মূল পর্বের টিকিট। এই জয়ে এফ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে ফিফা বিশ্বকাপে 9মবারের মতো খেলতে যাচ্ছে পর্তুগাল। 6 ম্যাচ শেষে বাছাই পর্বে তাদের পয়েন্ট 13। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। বিশ্বকাপ বাছাই পর্বে ইউরোপিয়ান অঞ্চল থেকে বিশ্বকাপের টিকিট অনেকটাই নিশ্চিত করে ফেলেছে স্পেন। শতভাগ জয়ে ধরে রেখেছে স্প্যানিশরা। এদিন জর্জিয়াকে 4-0 গোলে উড়িয়ে দিয়েছে তারা। পরবর্তী ম্যাচে তুরস্ককে হারালেই সরাসরি 2026 বিশ্বকাপের টিকিট কাটবে স্পেন। বিশ্বকাপের মূল পর্ব এখনও নিশ্চিত না হলেও সুইজারল্যান্ড আছে দারুণ ছন্দে। সুইডেনকে তারা হারিয়েছে 4-1 গোলের ব্যবধানে। ইউরোপের অন্যতম পরিপূর্ণ দল বলতে হবে স্পেনকে। লুই দে লা ফুয়েন্তের অধীনে জিতেছে ইউরো চ্যাম্পিয়নশিপ। আসন্ন বিশ্বকাপের বাছাই পর্বের রেসেও দুর্দান্ত লা রোজারা। এখন পর্যন্ত খেলা 5 ম্যাচে ধরে রেখেছে জয়ের ধারা। কেবল তাই নয়, 5 ম্যাচে 19 গোল করেও হজম করেনি একটিও, যার সবশেষ শিকার জর্জিয়া। প্রতিযোগিতামূলক ফুটবলে টানা 30 ম্যাচে অপরাজিত স্পেন। জর্জিয়ার ঘরের মাঠেও শুরু থেকে আক্রমণাত্মক ছিল সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। 57% পজিশনের পাশাপাশি 15টি শট নিয়ে 60টি লক্ষ্যে রাখে তারা। স্পেন গোলের খাতা খোলে 10 মিনিটে। পেনাল্টি থেকে ওয়েটজাবার করেন প্রথম গোল। 22 মিনিটে লিড ব্যবধান দ্বিগুণ করেন জুবিমেন্দি। ফাবিয়ান রুইজের পাস থেকে গোলরক্ষককে পরাস্ত করেন। বিরতির আগেই তৃতীয় দফায় এগিয়ে যায় লুই দে লা ফুয়েন্তের দল। ওয়েটজাবালের অ্যাসিস্টে এবার স্কোর শিটে নাম তোলেন তোরেস। দ্বিতীয়ার্ধেও বেশ কয়েকটা আক্রমণ করে স্পেন, তবে গোলরক্ষকের নৈপুণ্যে রক্ষা পায় স্বাগতিকরা। তবে 63 মিনিটে আর শেষ রক্ষা হয়নি। তোরেসের পাস থেকে নিজের দ্বিতীয় গোল করেন ওয়েটজাবাল। 4-0 গোলের জয় নিশ্চিত হয় স্পেনের। বিশ্বকাপ বাছাইয়ে ই গ্রুপের শীর্ষস্থান অক্ষুণ্ণ রাখল স্পেন। 5 ম্যাচে 100% জয়ের পর তাদের পয়েন্ট 15। শেষ রাউন্ডে তুরস্কের বিপক্ষে জয় কিংবা ড্র, এমনকি 7 গোলের কম ব্যবধানে হারলেও তারা গ্রুপ সেরা হয়ে বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করবে। ঘরের মাঠে সুইডেনের বিপক্ষে দাপট দেখিয়েছে সুইজারল্যান্ড। বিশ্বকাপ বাছাই পর্বে গ্রুপ ইতে শীর্ষে আছে সুইজারল্যান্ড। 5 ম্যাচে অপরাজিত থেকে 13 পয়েন্ট তাদের। ম্যাচের 13 মিনিটেই গোলের দেখা পায় রেড ডেভিলস। এন্দোয়ের পাস থেকে স্কোর শিটে নাম লেখান এমবোলো। গোল হজম করে ম্যাচে ফেরার চেষ্টা করে সুইডেন, সফলতাও পায় তারা। 33 মিনিটে বেঞ্জামিন নাইগ্রিন গোল করে সমতা ফেরান ম্যাচে। 1-1 স্কোর লাইনে শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষের উপর তাণ্ডব চালায় সুইজারল্যান্ড। শুরুটা পেনাল্টি থেকে পাওয়া গোলে স্পট কিক থেকে লিড এনে দেন অভিজ্ঞ শাকিরি। 75 মিনিটে এন্দোয়ে এবং ম্যাচের ইনজুরি সময়ে গোল করেন মেনজাম্বি। 4-1 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে সুইজারল্যান্ড। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচের খবর। 2 বছর পর আগের হারের প্রতিশোধ নিল ব্রাজিল। সেনেগালকে হারালো 2-0 ব্যবধানে। সেলেসাওদের হয়ে গোল দুটি করেছেন এস্তেভাও ও ক্যাসেমিরো। 2 বছর আগের দেখায় সেনেগালের কাছে 4-2 গোলে হেরে গিয়েছিল ব্রাজিল। তবে কার্লো অ্যানচেলোত্তির অধীনে যে তারা আবারও স্বরূপে ফিরছে তার প্রমাণ মিলল লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে। ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষের ওপর প্রভাব বিস্তার করে খেলে ব্রাজিল। 17 মিনিটে প্রথম সুযোগ এলেও স্কোর করতে পারেনি সেলেসাওরা। অবশেষে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা এগিয়ে যায় ম্যাচের 28তম মিনিটে। স্কোর করেন চেলসি ফরওয়ার্ড এস্তেভাও। 35 মিনিটে ব্যবধান বাড়ান ক্যাসেমিরো। কর্নার থেকে পাওয়া বল তিনি জালে জড়ান চমৎকার দক্ষতায়।
বিরতির পর ব্যবধান কমানোর সুযোগ পেয়েছিল সেনেগালও, তবে তা কাজে লাগাতে পারেননি ইলিমান। শেষ পর্যন্ত ব্রাজিল ম্যাচ শেষ করে 2-0 ব্যবধানে। দুদলই এর মধ্যে নিশ্চিত করেছে 2026 বিশ্বকাপের মূল পর্ব। ব্রাজিলের সাম্প্রতিক পারফরমেন্সে সন্তুষ্টি প্রকাশ করেছেন কোচ কার্লো অ্যানচেলোত্তি। তার মতে ফুটবলারদের ভালো করার তাড়না থেকেই একটা দল হয়ে উঠছে সেলেসাও। স্টেফাও উইলিয়ামসনের ভূয়সী প্রশংসা করে কার্লো বলেন, তার মতো ফুটবলার ব্রাজিলের জন্য আশীর্বাদ। তবে এই মাস্টারমাইন্ড হতাশা প্রকাশ করেন গ্যাব্রিয়েলের ইনজুরি নিয়ে। হার জিত ঠিক এই মুহূর্তে খুব একটা ম্যাটার করছে না ব্রাজিল ফুটবলে, বরং বিশ্বকাপের আগে কার্লো অ্যানচেলোত্তি দলটাকে ঠিক কিভাবে সাজিয়ে আনতে পারেন সেটাই পর্যবেক্ষণ করছে সিবিএফ। তারপরও জাপানের কাছে হারের পর আবারও তারা জয়ে ফিরেছে, এটা অবশ্যই আত্মবিশ্বাসের পালে দিচ্ছে বাড়তি হাওয়া। সেনেগালের বিপক্ষে বলতে গেলে ব্রাজিলের সেরা একাদশী খেলিয়েছেন কার্লো অ্যানচেলোত্তি। দলে যেমন তরুণদের সুযোগ দিয়েছেন, পাশাপাশি ছিলেন অভিজ্ঞতা সম্পন্নরাও। বিশ্বকাপের আগে পরীক্ষা নিরীক্ষা চলবে আরও। আপাতত এই দলটা আস্থা অর্জন করতে পেরেছে কার্লোর। এই মুহূর্তে দলের পরিবেশ বেশ ভালো, ফুটবলাররা সবকিছু বেশ সিরিয়াসলি নিচ্ছেন। তাদের মধ্যে ভালো করার তাড়না দেখতে পাচ্ছি। সবার প্রচেষ্টায় ব্রাজিল ফুটবল বেশ ভালো করছে। আশা করছি এটা বিশ্বকাপ পর্যন্ত অব্যাহত থাকবে। সম্প্রতি এস্তেভাও উইলিয়ামসের প্রতিভা নিয়ে আলোচনা হচ্ছে বিস্তর, বিশেষ করে পালমেইরাস থেকে চেলসিতে নাম লিখানোর পর লাইমলাইটে এই উইঙ্গার। কেন তিনি আলোচনার কেন্দ্রে তার প্রমাণ আবারও দিয়েছেন এই কিশোর। এরই মধ্যে অর্জন করেছেন ডন কার্লোর আস্থা। দুর্দান্ত প্রতিভা সম্পন্ন ফুটবলার এস্তেভাও, এটা আমার জন্য অবশ্যই ইতিবাচক। তার মতো কাউকে দলে পাওয়া। তার শুটিং সক্ষমতা অসাধারণ, সে খুব দ্রুত গতিতে শট করতে পারে এবং তার অ্যাকুরেসি দুর্দান্ত। আমার বিশ্বাস লম্বা সময় ব্রাজিল তার সার্ভিস পাবে। তবে সুসংবাদের মাঝেও ব্রাজিলের জন্য অস্বস্তির হয়ে এসেছে গ্যাব্রিয়েলের চোট। হিপের মাসেলে টান পড়ায় মাঠ ছাড়তে হয়েছে তাকে। আবারও কবে ফিরতে পারবেন দলের সঙ্গে এখনো মেলেনি সেই নিশ্চয়তা। গ্যাব্রিয়েল মাসেলে চোট পেয়েছে, এটা অবশ্যই আমাদের জন্য ক্ষতির কারণ। আমি আশা করব দ্রুতই সে ফিট হয়ে আবারও ব্রাজিল দলে ফিরবে। নভেম্বর উইন্ডোতে বুধবার তিউনিশিয়ার মুখোমুখি হবে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এই ম্যাচেও বেশ কিছু পরীক্ষা নিরীক্ষার আভাস দিয়েছে সিবিএফ। এসএম ইকবাল, সময় সংবাদ। ভারত দক্ষিণ আফ্রিকার টেস্ট সিরিজের খবর। মাত্র 2.5 দিনেই শেষ কলকাতা টেস্ট। প্রতিপক্ষের জন্য ফাঁদ পেতে সেই ফাঁদে আটকে গেল ভারত নিজেই। মাত্র 124 রানের টার্গেটে ব্যাট করতে নেমে টিম ইন্ডিয়া অল আউট হয়ে যায় 93-তে। 30 রানের জয়ে ভারতের মাটিতে 15 বছর পর টেস্ট জিতল দক্ষিণ আফ্রিকা। 2 ইনিংস মিলিয়ে 8 উইকেট শিকার করে ম্যাচ সেরা হয়েছেন প্রোটিয়া স্পিনার সিমন হারমার। 1.5 দশকের অপেক্ষার অবসান এভাবে ঘটবে কলকাতায়, তা হয়তো ভাবনাতেই ছিল না দক্ষিণ আফ্রিকার। মাত্র 124 রান পাহাড় সম হয়ে উঠবে বিশ্বের অন্যতম শক্তিশালী ব্যাটিং লাইন আপ সমৃদ্ধ দলের, এটাও অবাক করা বিষয়। তবে ইডেন গার্ডেন্সে সব অসম্ভব দক্ষিণ আফ্রিকা সম্ভব করেছে সিমন হারমারের ঘূর্ণিতে। ছোট্ট সংগ্রহ তাড়া করতে নেমে শুরুতেই আঘাত দক্ষিণ আফ্রিকার। কোনো রান না করেই ইয়ানসেনের বলে আউট ইয়াশাসভি জয়সওয়াল। রানের খাতায় সবে যোগ হয়েছে 1, এরপরই আউট লোকেশ রাহুল। মাত্র 1 রানেই 2 উইকেট হারায় টিম ইন্ডিয়া। তৃতীয় উইকেটে ওয়াশিংটন সুন্দরের ছোট্ট প্রতিরোধ ধ্রুব জুরেলকে সঙ্গে নিয়ে, যার স্থায়িত্বকাল ছিল মাত্র 32 রান। 13 করে হারমানের শিকার হন জুরেল। বিপর্যয়ের সময় হাসেনি ঋষভ পন্তের ব্যাট, তিনি ফিরে গেছেন মাত্র 2 রান করে। এরপর সুন্দরকে নিয়ে জাদেজার লড়াই, কিন্তু তা সহ্য হয়নি হারমারের। এফডব্লিউর ফাঁদে ফেলে এই বাঁহাতি অলরাউন্ডারকে উপড়ে ফেলেন প্রোটিয়া স্পিনার। আর 31 রানে ব্যাট করতে থাকা ওয়াশিংটনকে ড্রেসিং রুমের পথ দেখান এইডেন মার্ক্রাম। এরপরই মূলত স্বপ্ন দেখতে শুরু করে দক্ষিণ আফ্রিকা। স্বীকৃত ব্যাটারদের এমন অসহায় আত্মসমর্পণ দেখে কৌশল বদলান সাথে ব্যাট করতে আসা আকসার প্যাটেল। দ্রুত গতিতে ঘোরাতে থাকেন রানের চাকা। 17 বলে 26 রান করার পর তিনি কাটা পড়েন কেশব মহারাজে। বাকিদের কাছে কোনো জবাবই ছিল না প্রোটিয়া ঘূর্ণির। 93 রানে অল আউট হয় ভারত। 30 রানের জয়ে 15 বছর পর ভারতের মাটিতে জয়ের দেখা পায় দক্ষিণ আফ্রিকা। এর আগে 7 উইকেটে 93 রান নিয়ে দিন শুরু করা দক্ষিণ আফ্রিকা 8ম উইকেটে যোগ করে মূল্যবান 44 রান। অধিনায়ক টেম্বা বাভুমাকে যোগ্য সঙ্গ দিয়ে করবিন বোস আউট হন 25 রান করে। সিরাজের বলে হারমার আউট হওয়ার আগে করেন 7। কেশব মহারাজ 0 রানে ফিরে গেলে হাফ সেঞ্চুরি হাঁকিয়ে বাভুমা অপরাজিত থাকেন 55 রানে।
দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকার ১৫৩ রানে ভারতের টার্গেট পড়ে ১২৪। এর আগে প্রথম ইনিংসে প্রোটিয়ার করা ১৫৯ রানের বিপরীতে টিম ইন্ডিয়া সংগ্রহ করে ১৮৯। দুই ইনিংস মিলিয়ে ৮ উইকেট শিকার করে ম্যাচ সেরা হয়েছেন সিমন হার্মার। এস এম ইকবাল, সময় সংবাদ। এদিকে কলকাতায় সাউথ আফ্রিকার কাছে লজ্জাজনক হারে সমালোচনায় বিধ্বস্ত টিম ইন্ডিয়া। প্রথম টেস্ট ২.৫ দিনেই শেষ হওয়ায় ইডেন গার্ডেনের পিচ নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেকরা। তবে সেটা মানতে নারাজ হেড কোচ গৌতম গম্ভীর। এমন হারের জন্য পিচ নয়, তার চোখে দায়ী ব্যাটারদের দায়িত্বজ্ঞানহীন পারফরমেন্স। কিউরেটর টিম ম্যানেজমেন্টের চাওয়া অনুযায়ী উইকেট বানিয়েছে বলে জানান গম্ভীর। তৃতীয় দিনে টার্গেটটা দাঁড়ায় ১২৪। ভারত দলের ব্যাটিং সামর্থ্যের কাছে যা অতি নগণ্য। তবে ইডেন গার্ডেন্সই মুখ থুবড়ে পড়ল বিশ্বসেরারা। টিকতে পারেনি দিনের অর্ধেকটা সময়ও। আগের দুদিনের অবস্থা ছিল আরও ভয়াবহ। এমন ম্যাচের পর পিচের সমালোচনা হওয়াটাই স্বাভাবিক, তবে যদিও ভিন্ন দাবি হেড কোচের। ইডেন গার্ডেন্সের উইকেটে বোলাররা যে সুবিধা পাবে সেটা জানা ছিল আগে থেকেই, তবে এতটা কল্পনাতেও ছিল না কারো। প্রথম দিন থেকেই দেখা গেছে অপ্রত্যাশিত বাউন্স, বাড়তি টার্ন পেয়েছে স্পিনাররা। ২.৫ দিনে শেষ দু দলের ৪০ উইকেট। এমন পিচের জন্য সাবেকদের কাঠগড়ায় কিউরেটর, কিন্তু গৌতম বলছেন এমনটাই চেয়েছিলেন তারা। হেড কোচ দায়ী করেছেন ব্যাটারদের। আমরা যেমন পিচ চেয়েছিলাম কিউরেটর তেমন পিচে বানিয়েছেন। এখানে ব্যাটিং করা মোটেও বিপজ্জনক ছিল না। উইকেট স্বাভাবিক আচরণ করেছে। আমাদের ব্যাটাররা ভালো খেলতে পারেনি। ১২৪ রান তাড়া করতে না পারার কোনো কারণ দেখছি না। সবাই বলছে এটা স্পিন সহায়ক উইকেট ছিল, কিন্তু দেখুন পেসাররাও অনেক উইকেট পেয়েছে। ইনজুরিতে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করা হয়নি শুভমান গিলের, তবে অল্প টার্গেটটা বাকিরা উতরাতে পারবে এমন বিশ্বাস ছিল সবার। কিন্তু হয়েছে উল্টো। ঘরের মাঠের পিচ সহ সবকিছু সম্পর্কে জানার পরও দলের এমন হারের কারণ কি? সবাই পিচের দোষ দিচ্ছে, কিন্তু দেখুন টেম্বা ভালো ব্যাটিং করেছে। ওয়াশিংটন সুন্দর, অক্ষরও ভালো ব্যাটিং করলো। হ্যাঁ, বাউন্স কিছুটা সমস্যায় ফেলেছে, তবে এ ধরনের উইকেটে ব্যাটারদের টেকনিক, মানসিক শক্তিও ধৈর্যের পরীক্ষা দিতে হয়, ভালো ডিফেন্সও করতে হয়, কিন্তু আমরা সেটা একদমই পারিনি, যার কারণে এমন ফলাফল হয়েছে। নিজেদের পাতা ফাঁদে পড়ে এখন মানসিক চাপে ভারত দল। সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড়। মাত্র ২.৫ দিনেই শেষ হওয়া টেস্টের আক্ষেপটা বয়ে বেড়াতে হবে অনেক দিন। তবে সেখান থেকেই গুয়াহাটিতে সিরিজের দ্বিতীয় টেস্টে সরপে ফেরানোর চ্যালেঞ্জ গম্ভীরের সামনে। তামিম হোসেন, সময় সংবাদ। শ্রীলঙ্কা পাকিস্তান ওয়ানডে সিরিজের খবর। লকডাউনদের হোয়াইট ওয়াশের স্বাদ দিল পাকিস্তান। সিরিজের শেষ ম্যাচে ৬ উইকেটের জয় পেয়েছে মেন ইন গ্রিন। শ্রীলঙ্কার দেয়া ২১২ রানের টার্গেটে ৩৫ বল হাতে রেখেই জয় তুলে নেয় শাহিন শাহ আফ্রিদির দল। রাওয়ালপিন্ডিতে টস হেরে ব্যাটিংয়ে শুরুটা ভালো করলেও শ্রীলঙ্কা প্রথম ধাক্কা খায় দলীয় ৫২ রানে। নিশাঙ্কার পর কামিল মিশ্রাও দলকে ঠেলে দেন বিপদে। সেখান থেকে কুশাল মেন্ডিস ও সামারা বিক্রমার ৪৩ রানের জুটি দেখায় কিছুটা আশার আলো, কিন্তু তারা ফিরলে শুরু হয় আসা যাওয়ার মিছিল। শেষ পর্যন্ত ২১১তেই গুটিয়ে যায় লঙ্কানরা। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন মোহাম্মদ ওয়াসিম। জবাবে দলীয় ৮ রানেই হাসিবুল্লাহ খানের উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা। তবে ফাকার জামান সেই চাপ নিজের কাঁধে তুলে নেন। বাবর আজমের সঙ্গে তার ৭৪ রানের পার্টনারশিপে ম্যাচে এগিয়ে যায় পাকিস্তান। ফাকার থামেন ৪৫ বলে ৫৫ রানের ইনিংস খেলে। বাবর করেন ৩৪। বাকিটা পথ সামলে নেন মোহাম্মদ রিজওয়ান। হোসাইন তালাতের সঙ্গে ১০০ রানের জুটি করে পাকিস্তানকে এনে দেন সিরিজের তৃতীয় জয়। ৬১ রানে রিজওয়ান ও ৪২ রানে অপরাজিত থাকেন তালাত। ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা ওয়াসিম জুনিয়র, আর ৩ ম্যাচে ৯ উইকেট নিয়ে সিরিজ সেরা হয়েছেন হারিস রউফ। নিউজিল্যান্ড উইন্ডিজ ওয়ানডে সিরিজের খবর। ড্যারেল মিচেলের সেঞ্চুরিতে সিরিজে ১-০তে এগিয়ে গেল স্বাগতিকরা। শেষ ৩ ওভারে ৩৭ রান নিয়েও রক্ষা হলো না ক্যারিবিয়ানদের। ৭ রানের জয় পেল নিউজিল্যান্ড। শুরুতে ব্যাট করে ২৬৯ রান করে ব্ল্যাক ক্যাপস। জবাবে ২৬২ রানে থেমে যায় উইন্ডিজ। ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন ড্যারেল মিচেল। ক্রাইস্টচার্চের হ্যাগলে ওভালে বাতাসের পাশাপাশি উইকেটে গতির তারতম্য এবং সুইঙ্গার মুভমেন্টে উঠছিলেন ক্যারিবিয়ান পেসাররা, কিন্তু এই চ্যালেঞ্জটাও হাসি মুখে উতরে গেছেন ড্যারেল মিচেল। ১১৮ বলে ১১৯ রানের দারুণ এক ইনিংস খেলে জিতিয়েছেন দলকে, নিজে হয়েছেন ম্যাচ সেরা।
কিন্তু শুরুটা এত সহজ ছিল না নিউজিল্যান্ডের জন্য। টস জিতে প্রতিপক্ষকে ব্যাটিংয়ে পাঠান ক্যারিবিয়ান অধিনায়ক। 24 রানেই সফরকারীদের 2 উইকেট তুলে নেন ম্যাথিউ ফোর্ড। 4 রানে বিদায় নেন রচিন রবীন্দ্র আর শূন্যতে উইল ইয়াং। এরপর ডেভন কনওয়ের সঙ্গে জুটি বাঁধেন ড্যারিল মিচেল। দেখে শুনে প্রাথমিক ধাক্কা সামাল দেন এই দুজন। শুরুতে ধীরস্থির খেললেও সময় যেতেই হাত খোলেন কিউই ব্যাটাররা। উইকেটের সুবিধা চলে যাওয়ায় সফরকারী বোলাররাও হয়ে পড়েন নির্বিষ। সেই সুযোগে রান বাড়িয়ে নেয় নিউজিল্যান্ড, কিন্তু দলীয় 94 এবং ব্যক্তিগত 49 রানে কনওয়ে বিদায় নিলে আবারও বিপাকে পড়ে স্বাগতিক দল। এরপর মিচেলকে সঙ্গ দেওয়ার মতো ছিলেন না আর কেউ। সবাই শুধু এসেছেন আর গিয়েছেন। সর্বোচ্চ 35 রান করেছেন মিচেল ব্রেসওয়েল, 22 রান জ্যাক ফোক্সের, আর 18 এসেছে টম ল্যাথামের ব্যাট থেকে। সঙ্গীর অভাব হলেও উইলতের রানের অভাব হয়নি ড্যারিল মিচেলের। ম্যাচের শেষ ওভারে শেষ ব্যাটার হিসেবে যখন মাঠ ছাড়েন তখন ব্যক্তিগত ঝুলিতে রান ছিল 118 আর দলীয় স্কোরবোর্ডে 263। এরপর আর 6 রান করেই শেষ হয় নিউজিল্যান্ডের ইনিংস। জবাব দিতে নেমে শুরুটা ভালো হয়নি ক্যারিবিয়ানদেরও। মাত্র 10 রানেই জন ক্যাম্বেলকে হারায় সফরকারীরা। পরে ক্যাসি কার্টিকে নিয়ে ইনিংস মেরামত করেন অ্যালিক অ্যাথনজি, কিন্তু সেট হয়ে উইকেট থ্রো করে আসেন 2 ব্যাটার। একই অবস্থা অধিনায়ক সেই হোপেরও। ক্যাপ্টেন করেন 45 বলে 37 রান। জেমিসন, সেন্টনার, ফোক্সের বলে চোখে সর্ষে ফুল দেখে ক্যারিবিয়ানরা। একমাত্র শেরফান রাদারফোর্ড ছাড়া দায়িত্ব নিতে পারেননি আর কেউ। বাকিরা ছিলেন আসা যাওয়ার মিছিলে। কিন্তু এরপরও ম্যাচটা হাতছাড়া হয়নি অতিথিদের। শেষ 3 বলে দরকার ছিল 15 রান, কিন্তু প্রথম বলে 4-এর পর দ্বিতীয় বলটা আর ব্যাটেই লাগেনি শেফার্ডের। শেষ বলে তাই 1 বলে 9 রানের হিসেবে চলে যায় ম্যাচ। জয় নিশ্চিত হয় নিউজিল্যান্ডের। শেষ বলে 1 রান নিয়ে 7 রানে ম্যাচ হারে উইন্ডিজ। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। ট্যালেন্ট হান্ট থেকে 70 জন সাঁতারু পেল বাংলাদেশ সুইমিং ফেডারেশন। প্রায় 6 মাস ধরে চলা এই কার্যক্রম শেষ হচ্ছে 15 নভেম্বর। এরপর বাছাইকৃতদের দিয়ে শুরু হবে 2 বছরের মেয়াদী আবাসিক প্রশিক্ষণ ক্যাম্প। গত 5 মে শুরু হয় সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশের কার্যক্রম। প্রথম ধাপে দেশের 64 জেলা থেকে অংশ নেয় 2089 জন সাঁতারু। সেখান থেকে প্রাথমিকভাবে বাছাই করা হয় 630 জন। তাদের 6 ভাগে বিভক্ত করে জাতীয় সুইমিং কমপ্লেক্সে শুরু হয় দ্বিতীয় পর্বের বাছাই কার্যক্রম। সেখান থেকে 70 জনকে বাছাই করে ফেডারেশন। এর মধ্যে 47 জন বালক এবং 23 জন ছিলেন বালিকা। তাদের নিয়ে আগামী জানুয়ারি থেকে শুরু হবে 2 বছরের আবাসিক প্রশিক্ষণ ক্যাম্প। যারা এই ক্যাম্পে নিজেদের যোগ্যতার প্রমাণ দিতে পারবেন তাদের সুযোগ থাকবে বিভিন্ন বাহিনী এবং সংস্থায় চাকরি লাভের। বাংলাদেশ সুইমিং ফেডারেশনের এই প্রজেক্টের সার্বিক সহযোগিতায় রয়েছে বাংলাদেশ নৌবাহিনী। এই পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। অবশেষে হুঁশ ফিরল বিসিবির। আসিফের মন্তব্যের সঙ্গে বোর্ডের কোনো সম্পর্ক নেই। বাফুফের কাছে দুঃখ প্রকাশ বিসিবির সভাপতির। সহযোগিতার মাধ্যমে এগিয়ে যাওয়ার আশা। বাংলাদেশের ক্রিকেটারদের প্রতি দেশের বাইরের ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহ বাড়াকে ইতিবাচক বলছেন সাইফ। রোমাঞ্চিত আবুধাবি টি10 লিগ নিয়ে সাকিবের সঙ্গে সাক্ষাতের অপেক্ষা। খেলতে পারবো তত এক্সপিরিয়েন্স বাড়বে। বেশ কিছু প্লেয়ার আমাদের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে রেগুলার হচ্ছে, সো এটা আমাদের ক্রিকেটের জন্য অনেক ইম্পর্টেন্ট। এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে মিতুল মার্মার পরিবর্তে একাদশে শ্রাবণকে চান সাবেকরা। কড়া নিরাপত্তায় ক্লোজ ডোর অনুশীলন ভারত ও বাংলাদেশের। এই ছিল খেলার সময়।